ওকে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সকলে মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছো। তো আমি আকাশ হয়, বরাবরের ন্যায় তোমাদের নতুন একটা অধ্যায়তে চলে আসলাম। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমার এডমিশনের জন্য, এবং হচ্ছে তোমার ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য খুবই হাতিয়ার হিসেবে তোমার ব্যবহার হবে এটা অধ্যায়। তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতে হয়, তাহলে আমি বলবো যে আসলে স্থিতিবিদ্যা ছাড়া তুমি আসলে একদম পঙ্গু। হ্যাঁ, তুমি স্থিতিবিদ্যা পড়বা না, ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে, এটা আসলে হয় না, ঠিক আছে। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই তোমার স্থিতিবিদ্যা অতটুকু ভালোভাবে আয়ত্ত থাকা লাগবে। তো আমি চেষ্টা করব অধ্যায়ের প্রতিটা টপিক, প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করে সবগুলো ম্যাথ করে দেওয়ার চেষ্টা করবো, আশা করি, ঠিক আছে। সো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সো আশা করি তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবা, ঠিক আছে। তো আজকে আমাদের স্থিতিবিদ্যার পর্ব 1 প্রথম লেকচার। তো এই প্রথম লেকচারে আমরা একদম বেসিক স্থিতিবিদ্যার কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তারপর আমরা ধাপে ধাপে বিভিন্ন অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে, সেটা থিওরি এবং থিওরির প্রমাণগুলো বোঝার চেষ্টা করবো। তারপর হচ্ছে ম্যাথ হচ্ছে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। ম্যাথগুলো করে দিব আমি তোমাদেরকে, ওকে। তো স্থিতিবিদ্যার ইন্ট্রোডাকশন টু মেকানিক্স ক্লাসে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে একদম বেসিক কয়েকটা কনসেপ্ট শেখার চেষ্টা করবো, ওকে। তো শুরু করি আজকে লেকচারটি। তো প্রথমে আমরা যে বেসিক কনসেপ্টটা সেটা বলবো, সেটা হচ্ছে 1 নম্বরে আমি যদি বলি যে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এই ব্যাপারটা কি? দেখো ভাইয়া, ত্রিকোণমিতির নামটা শুনেই তোমার মাথায় যেটা আসে যে একটা সমকোণী বোধ আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি যে 6টা, ঠিক না? তো এই 6টার মধ্যেই আমরা শিখবো আসলে, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তার করসপন্ডিং থিটা বিপরীত আছে। তো মনে করো যে এবিসি একটা ভাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই কোণটাকে আমি ধরলাম হচ্ছে ভাই থিটা। তো আমরা জানি কোণের বিপরীত হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের সবচেয়ে যে দুইটা অনুপাত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সাইন থিটা আর কস থিটা, ঠিক আছে। তো দেখো ভাইয়া, আমি যদি বলি যে সাইন থিটা মানে কি, তুমি বলবা যে লম্ব বাই অতিভুজ, তাই না ভাইয়া? লম্ব বাই অতিভুজ, ওকে। তো লম্ব সমান কি বলতে পারি আমরা? লম্ব সমান বলতে পারি যে সাইন থিটা ইন্টু হচ্ছে অতিভুজ। বলতে পারি কিনা এটা? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। কারণ আর গুণ করে লম্ব সমান বলতে পারি সাইন থিটা অতিভুজ, ঠিক আছে। সো এটার অ্যাপ্লিকেশনটা তোমার বুঝতে হবে, ঠিক আছে। আমাদের স্থিতিবিদ্যার ম্যাক্সিমাম ম্যাথ করতে গেলে দেখবা যে আমার লম্বের মান বের করতে হয়, ঠিক আছে। তো আমরা বারবার লিখবো না যে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা একবারে লিখে ফেলবো, এটা অনলাইন ফর্মুলা তিন অনুপাতের, সেটা হচ্ছে যে আমরা একবারে লিখে ফেলবো ভাইয়া, লম্ব মানে কি, যে সাইন থিটা ইন্টু অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা ইন্টু অতিভুজ। সাইন থিটা কার সাথে থাকে? লম্বের সাথে থাকে, এই জন্য আমরা লিখবো সাইন থিটা ইন্টু অতিভুজ, ঠিক আছে। সেটা হচ্ছে কি ভাইয়া? লম্ব পেয়ে যাবো, ঠিক আছে। আবার আমরা এখান থেকে সেমভাবে বলতে পারি ভাইয়া, কস থিটা সমান কি বলতো? ভূমি বাই অতিভুজ, ঠিক না? ভূমি বাই অতিভুজ বলতে পারি। ঠিক সেমভাবে আমরা বলতে পারি যে ভূমি মানে কি ভাইয়া? ভূমি মানে হচ্ছে যে কস থিটা ইন্টু অতিভুজ, ঠিক আছে। সো এইটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ফর্মুলা, ঠিক আছে। যে তুমি দেখবা ম্যাথ করতে গেলে, স্থিতিবিদ্যার ম্যাথ করতে গেলে এগুলো আমাদের বারবার কাজে লাগবে, ঠিক আছে। সো আমরা বারবার লিখবো না যে আমরা জানি যে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো আমরা একবারে লিখে ফেলবো ভূমি মানে হচ্ছে ভাইয়া যে কস থিটা ইন্টু হচ্ছে অতিভুজ, ঠিক আছে। সেটা মনে রাখার টেকনিকটা বল দিই। দেখো, লম্ব কার সাথে থাকে? সাইনের সাথে থাকে না, এই জন্য সাইন থিটা। আর ভূমি কার সাথে থাকে ভাইয়া বলো তো? কস থিটার সাথে, এই জন্য কস থিটা। আর অতিভুজ কিন্তু লম্বের সাথে অতিভুজ আছে, ভূমির সাথে অতিভুজ আছে, বা সাইন থিটার সাথে অতিভুজ আছে, কস থিটার সাথে অতিভুজ আছে, ঠিক আছে। সো আমরা খুব সহজে দুইটা সূত্র শিখে ফেলতে পারি, বলা যায় ওয়ান কাইন্ড অফ। সেটা হচ্ছে ভাইয়া যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে লম্ব মানে হচ্ছে সাইন থিটা ইন্টু অতিভুজ, আর ভূমি মানে বলতে পারি ভাইয়া কস থিটা ইন্টু অতিভুজ, ঠিক আছে, ওকে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো 2 নম্বর যে প্রপার্টিসটা পড়বো, সেটা হচ্ছে ভাইয়া অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স লাইন। অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স লাইন, ওকে। এইটা ব্যাপারটা কি? তো তোমরা কিন্তু কোণের হিসাব ব্যাপারটা শিখছো, ওকে। সো কোণের ব্যাপারটা যেটা, তো অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স লাইনে আমরা যেটা বোঝার চেষ্টা করবো, তো অ্যাঙ্গেল মানে কি কোণ, তুমি বুঝতে পারতেছো। সো ব্যাপারটা কি, যেমন মনে করো ভাইয়া, আমি যদি তোমাদেরকে বলার চেষ্টা করি, যেমন এটা কি জানি যে আমরা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। সো এই রশিটা দেবো আমরা যখন কোণ পরিমাপ করি ভাইয়া, আমরা দেখবা যে সবসময় কোণ হিসাব করেছে ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অথবা ঋণাত্মক দিকের সাথে আমরা কোণ হিসাব করতে পারি, ঠিক আছে। সো মনে করো আমি যদি বলি যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা হচ্ছে মনে করো এই যে এটা। তো এই লাইনের সাথে আমি কিন্তু বলতে পারি যে এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন হচ্ছে থিটা,
ঠিক আছে। সো আমরা তার মানে এগুলো বলতে পারি যে একটা অ্যাঙ্গেল একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, যে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে। এখন যেই অক্ষের সাথে কোণ উৎপন্ন করো ওইটাকে আমরা বলি রেফারেন্স লাইন, ঠিক আছে। তুমি চাইলে ওয়াই অক্ষের সাথে কোণ হিসাব করতে পারতো, তো ওয়াই অক্ষের সাথে কোনটা হতে হবে বলতে এইটা হইতো না, তো চিন্তা এটা যদি থিটা তাহলে এটা কত হইতো 90 ডিগ্রি মাইনাস থিটা, অবশ্যই, ঠিক আছে। তো তুমি চাইলে এইভাবে কিন্তু কোণ হিসাব করতে পারতো। আমরা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু কোণ হিসাব করি, তুমি চাইলে আবার এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতে কোনো সমস্যা নেই, কারণ এই কোণটা কি হইতে হবে বলতো জাস্ট মাইনাস থিটা হয়ে যেত, ঠিক আছে। সো দেখো সবসময় আমরা কোনটা হিসাব করতেছি কোন অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে, ঠিক আছে। সো যখন আমরা এক্স অক্ষের সাথে কোন হিসাব করি বা যে অক্ষের সাথে হিসাব করি এটাকে আমরা বলি রেফারেন্স লাইন, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে যে আদি রশ্মি, ঠিক আছে। তো এই আদি রশ্মির সাহায্যেই কিন্তু আসে আমরা কি যে একটা নির্দিষ্ট কোণে ঘুরে আমরা একটা কোণের হিসাব করি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি বলতো কোণ। তো যখন একটা আদি রশ্মি আছে কোনো কোণ উৎপন্ন করি সেটাকে আমরা বলি কোণ, বা একটা ডেভিয়েশনে থাকে সেটা হচ্ছে কোণ, এই জন্য রশ্মি। আর যার সাথে কোণ উৎপন্ন করে যেই একটা রেফারেন্স লাইন বা যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে সেটা এক্স অক্ষ না ওয়াই অক্ষ না অন্য কোনো একটা অক্ষের সাথে, কার সাথে ডেভিয়েট আছে, যার সাথে ডেভিয়েট আছে সেটা আমরা বলি কি ভাই বলতো রেফারেন্স লাইন বা হচ্ছে আদর্শ বলে থাকি, ঠিক আছে। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে 3 নম্বরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভাইয়া সাইন রুল। কি রুল? সাইন রুল, ঠিক আছে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সাইন রুল ব্যাপারটা কীরকম, এটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে যে তোমরা মোটামুটি এটা জানো যে যদি একটা এবিসি ত্রিভুজ হয়, যে এ বি সি ত্রিভুজ, তো এক ত্রিভুজ 3টা গুণ, যেমন এ কোণের বিরুদ্ধে হচ্ছে এ, বি কোণের বিরুদ্ধে হচ্ছে স্মল বি, আর সি কোণের বিরুদ্ধে হচ্ছে স্মল সি, ঠিক আছে। সো একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ 3টা বাহু যদি থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সেটা কি বলতে পারি বলো তো, সেটা বলতে পারি যে আমরা সপ্তম অধ্যায়ের মধ্যে ফার্স্ট পেপার সপ্তম অধ্যায় ত্রিভুজ তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে যে এটা পড়ে আসছো যে এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই সাইন বি সমান কি শিখছো ভাইয়া বলো তো, যে সি বাই সাইন সি সমান হচ্ছে 2r প্রাইম, ঠিক আছে। মানে আর প্রাইম মানে কি ছিল ভাইয়া, আর প্রাইম মানে ছিল হচ্ছে তোমার পরিবেশার্থ, ঠিক আছে। তোমরা এই সূত্রটা শিখে আসছো। সো এটা সাইন রুলের সূত্র, ঠিক আছে, যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সমান 2r প্রাইম। এমন কি 2r প্রাইম মানে একটা সংখ্যা না, তো সংখ্যা মানে কি বলতে পারি, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট টার্ম বলতে পারি। সো দেখো প্রত্যেকটা অনুপাত এ বাই সাইন অনুপাতটা কি বলতো কে সমান, এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান, প্রত্যেকটা সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এটা বলতে পারি না, আমরা এটা বলতে পারি যে এটা বলতে পারি যেমন এ বাই সাইন এ সমান হচ্ছে কি বলতো কে, তাহলে কি বলতে পারি এ সমান বলতে কি বলতে পারি কে ইন্টু হচ্ছে সাইনে, বলতে পারি কি না, ঠিক আছে। তো দেখো এটা ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো যে এ সমান যে কে ইন্টু সাইনের মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে দেখো ভাইয়া যে বাহুর মানটা তুমি বের করবা তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আছে এ, এবং যে বাহুর মানটা বের করবা সেটা কি তার সাইনের ওই বিপরীত বাহুর অনুপাতের কোণের মানটা যেটা, ঠিক আছে, যেমন যে এই কোণে বি বা হচ্ছে এ, তো সাইনের কোণের মানটা এ, ঠিক আছে। সো অনুরূপভাবে বি বাই সাইন বি সমান যদি কে হয় তাহলে বি সমান কি বলতে পারো কে ইন্টু সাইন বি। তার মানে ভাইয়া তুমি বলতে পারো বি সমান হচ্ছে কত কে ইন্টু হচ্ছে কত সাইন বি। এটার মানে কি, তার মানে বি বাহুটার মান যদি তুমি যদি বের করতে চাও তাহলে তার সাথে কনস্ট্যান্ট টার্ম গুণ করে যে বাহুটা আছে তার বিপরীত সাইনের কোণের মানটা আসলে কি ভাই বলতো ওই বাহুর দৈর্ঘ্যটা। ঠিক অনুরূপভাবে ভাইয়া তুমি সি সমান কি বলতে পারো যে কে ইন্টু সাইন সিও বলতে পারো, ঠিক না। অর্থাৎ যে বাহুর মানটা বের করবা সেই বাহুর মানটা হবে একটা কনস্ট্যান্ট টার্ম ইন্টু সাইন অনুপাতের ওই বাহুর যে বিপরীত কোণটা সেই মানটা হবে, ঠিক আছে। সো এটা মানে কি ভাইয়া চিন্তা করো এ বি সি মানে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান কিন্তু বের করতে পারছি কার সাহায্যে বলো তো ভাইয়া, এই যে এই কোণের সাহায্যে। কারণ তুমি কোণের মান জানলে, যে এই কোণের মান জানলে, বি কোণের মান জানলে, সি কোণের মান জানলেই তুমি আসলে কি সি এর মান পেয়ে যাচ্ছ, বি এর মান পেয়ে যাচ্ছ, এর মান পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর একটা কনস্ট্যান্ট নাম গুণ থাকবে, ঠিক আছে। সো এইটার মানে বা সাইন রুলের মেইন কনসেপ্টই হচ্ছে ভাইয়া যে তুমি হচ্ছে সাইন রুলের সাহায্যে কোণ থেকে বাহুতে যেতে পারছো, ঠিক আছে, যে কোণ থেকে হচ্ছে তুমি কোথায় যেতে পারছো ভাইয়া বলো তো, বাহুতে যেতে পারছো তো, ঠিক আছে, বাহুতে যাওয়া যায়। সো এইটাই হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যে আমাদের এই সাইন রুলের মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা, যে তুমি খুব সহজে যে কি কোণের মান থেকে সাইন কোণ মানটা ইউজ করে তুমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য মান বের করতে পারবা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সাইন রুলের মেইন কনসেপ্ট। ওকে, সো তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে ভাইয়া কোসাইন রুল, ঠিক আছে। শেষে যে অধ্যায়টা শিখবো, শেষে যেই টপিকটা শিখবো সেটা হচ্ছে আমরা কোসাইন রুল শিখবো, ঠিক আছে। ওকে, সো কোসাইন রুলটা হবে কি, যে কোসাইন রুলটা হবে আমি যদি বলি যে কোসাইন রুলটা কীরকম হবে, যে কোসাইন রুলটা হবে এটা, যে কোসাইন রুল। তো এইটাও সেম তোমরা সপ্তম অধ্যায়ে পড়ে আসছো, যে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে তোমার কাছে একটা এবিসি ত্রিভুজ থাকে, যেমন এ
বি সি, ঠিক আছে। সো এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু, সি কোণের বিপরীত বাহু হচ্ছে কত স্মল সি বাহু, ঠিক আছে। সো এখান থেকে তুমি কি লিখতে পারো যে প্রত্যেকটা কোণের মান বের করতে পারো এ বি সি কীরকমভাবে, যেমন কস এর মানটা একটা সূত্র তোমরা জানো, কস এর মানে কি যে কোণের মানটা সেটা বাদ চলে যাবে এ স্কোয়ার আগে বর্গ আকারে, যেমন এ স্কোয়ার, বাকি দুটা বাহু হয় বি আর সি, তো কি লিখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কত টু বি সি। অনুরূপভাবে আবার কস বি সমান কি বলতে পারো ভাইয়া, যে কোণের মানটা সে বাহুটা বর্গ আকার বাদ চলে যাবে, যেমন মাইনাস বি স্কোয়ার, বাকি কি বাহু থাকে সি আর এ, তো কি লিখতে পারো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে কি টু সি এ হবে, ওই দুইটা বাহু, ঠিক আছে। আবার কস সি সমান কি বলতে পারো, কস সি সমান বলতে পারো মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে কত ভাইয়া টু এ বি, ঠিক আছে। সো এইটার মানে কি, যেটা সূত্র কিন্তু আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেমন কস এ মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু বি সি, আবার কস বি মানে সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি, ঠিক আছে। আবার কস এর মানও তুমি বের করতে পারো। এইটার মানেটা আসলে কি, মানে এই সূত্র আসলে মানে মানেটা কি, মিনিংটা গিয়ে দাঁড়িয়ে এই সূত্রের মিনিংটা যেটা ভাইয়া সেটা হচ্ছে তুমি খুব সহজে যদি একটা ত্রিভুজের তিনটা কোণের মান জানো, তিনটা বাহুর মান জানো, তাহলে ওই বাহুর সাহায্যে, ওই তিনটা বাহুর মানের সাহায্যে তুমি ওই তিনটা কোণের, যে ওই ত্রিভুজের তিনটা কোণের মানে তুমি বের করতে পারবো, কজ এর মান, বি কোণের মান, সি কোণের মান বের করতে পারবে, কার সাথে, কোসাইন রুলের সাথে বা কসের সাহায্যে, ঠিক আছে। তো এইটার মিনিংটা কি, এটা অ্যাপ্লিকেশনটা কি ভাই, এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোসাইন রুলের অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি খুব সহজে বাহু থেকে কোণে যেতে পারবে, কারণ বাহুর মান জানলেই তুমি কোণের মান পাবা। তার মানে কি বলতে পারি ভাইয়া বলো তো, যে বাহু থেকে কোণে যাওয়া যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে এটার মেইন বেসিক কথা আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে কোসাইন রুলের বেসিক কথাবার্তা, ঠিক আছে। সো তারপর আমরা সেটা শিখবো, সেটা হচ্ছে ভেক্টরের দুটা টপিক, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, যেমন ডট গুণফল আর কি, ঠিক আছে, যে ডট গুণফল। তো তোমরা মোটামুটি ডট গুণফল কি জানো, সেটা হচ্ছে মনে করো তোমার কাছে যদি একটা নির্দিষ্ট বিন্দু দুটো ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, যেমন এদিকে একটা ভেক্টর পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর কিউ ভেক্টর, তো পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি মনে করো থিটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান হচ্ছে ওই পি ভেক্টরের মান, ওই কিউ ভেক্টরের মান ইন্টু কস থিটা। তো থিটার পরিচয়টা কি, থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। থিটা মানে হচ্ছে এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এই পি এখানে একটা ক্যাপ দেওয়া, কিউ বোঝায় মানে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। সো পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে কি ভাই বলো তো, যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে হচ্ছে পি কিউ কস থিটা, ঠিক আছে। ওকে, ঠিক সেমভাবে আমরা বের করতে পারি আবার ডট ক্রস প্রোডাক্টও বের করতে পারি, ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল, ঠিক আছে। সো এটাও সেম, যে তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর থাকে, ঠিক আছে, এবং একটা মধ্যবর্তী কোণে থাকে, এটা মানে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তো আমি এখান থেকে কী বলতে পারি, যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর মানে হচ্ছে ওই পি ভেক্টর আর কিউ ভেক্টর মান, পি ভেক্টর কিউ ভেক্টর মান ইন্টু হচ্ছে এখানে কী হবে সাইন থিটা হবে, ঠিক আছে। আবার তার সাথে একটা ইটা থাকে, ইটা মানে কি একক ভেক্টর, বা আমরা জানি ক্রস প্রোডাক্টের কাছে হচ্ছে কি ভেক্টরের দিক থাকে, ঠিক আছে। কি থাকে বলতো, একটা ভেক্টরের দিক থাকে, সেই দিকের মান প্রকাশ করতে হচ্ছে ক্রস প্রোডাক্টে আমরা একটা ইটা ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওই দিক বোঝাতে ব্যবহৃত, ঠিক আছে, বা যে একক ভেক্টরটা, সেই একক ভেক্টরটা ইউজ করা হয়, ঠিক আছে, একক ভেক্টরটা হচ্ছে আমার ইউজ করা হয়, ঠিক আছে। এটা নর্মাল দুটো সূত্র মনে রাখলে হবে, যে ডট প্রোডাক্ট মানে হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর সমান হচ্ছে পি কিউ কস থিটা, আর ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে পি, এটা আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, ক্রস হবে, এটা ক্রস হবে, ঠিক আছে। সো পি ভেক্টর ক্রস পি ভেক্টর সমান হচ্ছে কি বলতে পারি, কিউ ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর মান ইন্টু হচ্ছে সাইন থিটা, তার সাথে একটা একক ভেক্টর গুণ থাকবে, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা লাস্টের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া কি অনুপাতের ধর্ম, ঠিক আছে, অনুপাতের ধর্ম। তোমরা মোটামুটি 9-10 পড়ে আসছো কিছু অনুপাতের ধর্ম, যেমন মনে করো কি, যেমন আমি যদি বলি, যেমন মনে করো এ বাই বি একটা অনুপাত, আর সি বাই ডি একটা অনুপাত, আবার ই বাই এফ একটা অনুপাত, আমি প্রত্যেকটা অনুপাতে বললাম যে সমান, ঠিক আছে, প্রত্যেকটা অনুপাত সমান। সো এখান থেকে আমরা চাইলে বলতে পারি যে কি বলতে পারি, যে অনেকভাবে আমরা এটা লিখতে পারি, সেটা কি, যেমন আমি কিন্তু বলতে পারি যেমন এ প্লাস সি বাই বি প্লাস ডি সমান হচ্ছে এ বাই বি এর সমান হবে, সেটার অনুপাতটা আবার সি বাই ডি এর সমান হবে, সেটার অনুপাতটা আবার ই বাই এফ এর সমান হবে। ইভেন তুমি চাইলে এটা গুণ আকারেও লিখতে পারো, এখানে তুমি বিয়োগ করেও লিখতে পারো, যেমন এ মাইনাস সি বাই বি মাইনাস ডি সমান হচ্ছে এ বাই বির অনুপাত সমান হবে, ঠিক আছে। আবার এটা সি বাই ডি এর সমান হবে, আবার হচ্ছে ই বাই এফ এর সমান হবে। ইভেন তুমি চাইলে গুণ আকারেও লিখতে পারো, ঠিক আছে, তুমি চাইলে গুণ আকারও কিন্তু চাইলে কি বলতো লিখতে পারো, ঠিক আছে। অর্থাৎ মনে করো কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে, ঠিক আছে, যে তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে, সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, ঠিক আছে। তো তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে, সেটা হচ্ছে তুমি চাইলে কীরকমভাবে লিখতে পারো, তুমি চাইলে লিখতে পারো যে মনে করো তুমি একটা, আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে মনে করো যে 2/3 লিখলাম, ঠিক আছে। তো 2/3 মানে কি, আমি কিন্তু বলতেই পারি সেটা হচ্ছে ভাই মনে করো কি 4/6 বলতে পারি, কারণ 2 গুণে 4 3 গুণে 6, এটাও কিন্তু 2/3 আছে। তো দেখো এই অনুপাতটা আমি ধরে যোগ করলাম, যে লবে লবে যোগ করলাম, হরে যোগ করলাম, তার মানে কি, যেমন 2 + 4 বাই কত 3 + 6 যোগ করে দেখি অনুপাতটা কত হয়, তো 6/9 কাটাকাটি করলে কত হবে ভাই বলতো,
2/3 দেখছো, তার মানে ওই অনুপাতের সমান দেয় যে এই অনুপাত আর আগের অনুপাতে কিন্তু সমান হয়েছে। সো তার মানে কি তুমি একটা অনুপাতের সাথে যোগ বিয়োগ করলে অনুপাত কিন্তু সবসময় কি বলতো সমান হবে, ইভেন গুণ করলে সমান হয়, ভাগ করলেও কিন্তু সমান হয়, ঠিক আছে, এটা তোমরা জানো, হচ্ছে অনুপাতের ধর্ম। সো এই যে কনসেপ্টগুলো হচ্ছে ভাইয়া আমার হচ্ছে মোটামুটি কাজে লাগবে, যে আমরা যে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা শুরু করছি। তো আজকে একদম ফার্স্ট লেকচার ছিল, একদম বেসিক কথাবার্তা আলোচনা করছি, এই 7টা প্রপার্টিস তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ধাপে ধাপে কাজে লাগবে। দ্যাটস হচ্ছে আমরা এই অধ্যায়ে এই কনসেপ্টগুলো বোঝাতে শুরু করি। তো নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো ভাইয়া সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, ঠিক আছে। তো সামান্তরিক সূত্র যে কনসেপ্টটা এবং হচ্ছে তার থিওরি প্রমাণটা বোঝার চেষ্টা করবো। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাবা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি সকলে ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।